আসসালামু আলাইকুম। আজকে চলেন আমরা বাকি টুলসগুলো শেষ করি আস্তে আস্তে। আমাদের ব্লেন্ড টুল পর্যন্ত দেখানো হয়েছিল, আর এখন যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিম্বল পেপার স্প্রেয়ার টুল। সিম্বল স্প্রেয়ার টুলে জেনারেলি আমরা স্প্রে করি। হ্যাঁ, এখানে হচ্ছে কিন্তু দেখেন আমি যখন এই টুলটা নিয়ে একটা ক্লিক করলাম, আমাকে একটা বক্স আসছে দেখাচ্ছে প্লিজ সিলেক্ট এ সিম্বল ফ্রম দ্য সিম্বলস প্যানেল ফার্স্ট। তো সিম্বলের মানে এই টুলটার নাম হচ্ছে কি সিম্বল স্প্রেয়ার টুল, মানে হচ্ছে সিম্বলকে স্প্রে করবে ওরা। তাহলে সিম্বল প্যানেলটা কই আমাদের? যে কোনো প্যানেল আমরা কোথা থেকে বের করতে পারি, এটা আমি আগের ক্লাসে অনেক মানে শুরুর দিকে বলেছিলাম। যে কোনো প্যানেল, এখানে যদি কোনো একটা প্যানেল আপনার অ্যাক্টিভ না থাকে তাহলে সেটা আমরা উইন্ডোর বাটনতে যাব, উইন্ডো থেকে আমরা আমাদের প্যানেলটা বের করে আনবো। তাহলে আমাদের সিম্বল প্যানেলটা লাগবে এই যে সিম্বল স্প্রেয়ার টুলের জন্য। তাই আমরা এটাতে একটা ক্লিক দিলাম, এটা বাইরে চলে আসলো। তা এখন মনে করেন এখানে তো অনেক সিম্বল আছে, আমি এইটাই যদি সিলেক্ট করি, এবার স্প্রে করলে এই যে আমার এইটা স্প্রে হয়ে গেল। তো এইটাকে আমি যদি ডাবল ক্লিক করি আমরা একটু দেখব যে এটার কি কালার চেঞ্জ করা যায় নাকি। হ্যাঁ, এটা ভেক্টর অবস্থায় আছে, তার মানে এটার হচ্ছে আমি কালার চেঞ্জ করতে পারি। তো কালার চেঞ্জ, এটা যখন এই দেখেন প্রথমে আমি যখন এটাতে কালার দিলাম এটা গ্রে আসছে, তার মানে এটা হচ্ছে গ্রে ফরম্যাটে ছিল। তো এটাকে আপনি জাস্ট সিম্পল এই যা কেটে দিবেন, আবার নতুন করে কালার দিবেন, এবার কিন্তু কালার নিবে। তো এবার আমি এটাকে ওকে দিব। আচ্ছা, এটা হচ্ছে সেভ করবো, এখান থেকে সেভের কোনো অপশান আছে? এখানে সেভের কোনো অপশান নেই, তার মানে এটা হচ্ছে অটো সেভ হয়ে গেছে। তা এখন আমি যখন এটাকে এটা যেহেতু যখন আমার সিম্বলের প্যানেলের মধ্যে, সিম্বলের প্যানেল কোনটা, এটা না, যখন আমি চেঞ্জ করলাম তখন অটোমেটিকলি এটা এভাবে হয়ে গেছে। এখন আমি একটা নতুন ফাইল খুলে দেখি যে সিম্বলের প্যালেট কি সবগুলোর জন্য এরা চেঞ্জ হয়ে গেছে না। আমরা যখন নতুন আর্টবোর্ড খুলি তখন হচ্ছে আমরা যদি দেখি সিম্বলের অপশানগুলো, তাহলে দেখেন এখানে কিন্তু ঠিক আছে, মানে শুধু আপনার এই ফাইলের জন্যই আপনার কালারগুলো চেঞ্জ হবে, বাকি সবসময় ওরা ডিফল্ট ফরম্যাটেই থাকবে। তো এই তো গেল আমার একটা স্প্রে। এটাকে আপনারা চাইলে এভাবে স্প্রে করতে পারেন আস্তে ধীরে। মজার ব্যাপার হচ্ছে আমি যখন এখানে একটা ক্লিক করছি তখন আশেপাশেরগুলো অটোমেটিক সরে যাবে, ওকে নতুনটাকে জায়গা দেবে। আর স্প্রে যদি আপনি এভাবে ধরে রাখেন, মানে মাউসকে ক্লিক করে এভাবে ধরে রাখেন, তাহলে এভাবে অনেকগুলো স্প্রে হবে। আর ধরে না রেখে যদি মানে ধরে রেখে আপনি মাউসটাকে যদি নাড়াচাড়া করেন তাহলে আপনার পছন্দ মতো জায়গায় স্প্রে হবে। এখন স্প্রের মাত্রা নির্ধারণ করার জন্য আমরা এটাতে যদি ডাবল ক্লিক করি এরকম একটা প্যান ওপেন হবে, যেটাতে আমি হচ্ছে বলে দিতে পারি যে আমার ডায়ামিটার কেমন হবে, ইন্টেন্সিটি কেমন হবে। হ্যাঁ, তো আমি সাইজটা হচ্ছে ইউজার ডিফাইন, তাই না, এখানে যা বলেছে সব কিছু সব এইভাবেই থাক, খালি আমি এই জিনিসগুলোকে একটু চেঞ্জ করে দেখি। হ্যাঁ, এটাকে একটু চেঞ্জ করে লেটসি কি হয়। এটা এগুলো হচ্ছে একটার থেকে আরেকটার দূরত্ব কমে যাচ্ছে। তো আমি যদি এটাকে একটু বড় করি স্প্রের ইয়েটাকে, তখন আপনারা আরও ভালো করে বুঝবেন যে এগুলো সব একটা আরেকটার কাছে আসতেছে। তো এই অপশানটা থেকে বের হয়ে যদি আমি এর পরেরটাতে যাই, ওকে দেই, তাহলে কি হয় দেখেন এগুলোর সাইজগুলো বড় হয়ে যাচ্ছে, যে শেপগুলো করছিলাম ওগুলো আর একটু বড় হয়ে গেল। এরপরে এভাবে আস্তে আস্তে আপনারা একটা একটা ট্রাই করে দেখবেন। আমি এইটা দেখি তো কি হয়। আমি এগুলো আসলে আমার কোনো কাজে কখনো ইউজ করি নাই, আমি আপনাদের সাথে ক্লাস করার সময় আমি ইউজ করছি, তাই আমার জন্য ব্যাপারগুলো একটু নতুন। যাই হোক, আমি একটা সুন্দর জিনিস পেলাম, সেটা হচ্ছে এই জিনিসটা আমি এতদিন ভাবতাম কি ইলাস্ট্রেটরে অ্যাভেলেবেল নাই, যেটা ফটোশপে আমরা ইজিলি করতে পারি, যে একটু মানে কিছু অংশ একটু দেখা যাবে, কিছু অংশ একটু মানে ইরেজার টুলে, ইলাস্ট্রেটরের ইরেজার টুল হচ্ছে সলিড, যেটা আমি ইরেজ করলাম ওই যে অংশটা পুরাটাই চলে গেল। কিন্তু ফটোশপের বেলায় হচ্ছে একটু এইভাবে রাখা যায় যে আপনি এই জায়গাটা পুরাটাই ইরেজ করতে চাচ্ছেন না, এটার একটা হালকা আভা রাখতে চাচ্ছেন। তো এই জিনিসটা ইলাস্ট্রেটরে হতো না। আজকে আমি এই টুলটা পেলাম, আমার খুব ভালো লাগছে যে এই ধরনের একটা কিছু এখানে আছে, যে আমি চাইলে আমার ওইটার অপাসিটি একবারেই একটা ক্লিকের মাধ্যমে অনেকগুলা প্রোডাক্টের বা অনেকগুলো শেপের অপাসিটি কমাইতে পারবো।
বা ইরেজ করতে পারবো। যাই হোক, আমার এটা খুবই পছন্দ হয়েছে। এটার নাম হচ্ছে সিম্বল স্ক্রিনার টুল। ওকে, তো এই ছিল আমাদের সিম্বল টুলের ব্যবহার। তো আমরা এটা ক্লোজ করছি। আপনারা প্র্যাকটিস করবেন এবং আমাকে জানাবেন যদি কোনো কনফিউশন থাকে। আচ্ছা, এটাতে যেহেতু এই যে ইয়েটা ছিল, অ্যারোটা ছিল, তাই এটাতে ক্লিক করলে আমাদের ওই অপশানগুলো আসতো। তারপরে আমরা কি করেছিলাম, ডবল ক্লিক দিয়ে এই প্যানটা ওপেন করেছিলাম। তাই আপনাদের সুবিধার্থে আমি দোনোটাই বলে দিচ্ছি যে আমরা রাইট ক্লিক করলেও এই অপশানগুলো পাবো। এরপরে হচ্ছে গ্রাফ টুলেও দেখেন একটা অ্যারো আছে। আমরা একটু দেখি যে কী কী গ্রাফ আছে। দেখেন, আমরা বিভিন্ন বই খাতায় বা বিভিন্ন বিশেষ করে আমাদের যেই প্রতিটা ক্লাসের মানে একাডেমিক যে বইগুলো থাকে বা হচ্ছে পেপারে আমরা বিভিন্ন রকমের এই ধরনের গ্রাফ দেখতে থাকি, তাই না? পাই চার্ট, স্ক্যাটার গ্রাফ, তারপরে বার গ্রাফ, এই ধরনের আমরা অনেক দেখতে থাকি। তো এই গ্রাফগুলো ইলাস্ট্রেটরে সহজভাবে বানানোর জন্য বা ডিজাইন করার জন্য আমাদের এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে। মনে করেন আমি লাইন গ্রাফটা যদি নেই, তাহলে একটা লাইন গ্রাফ ড্র করলাম। এই গ্রাফের মধ্যে আমাকে বলছে যে এই ডাটাগুলো ইনপুট করো, তুমি যেই ডাটা ইনপুট করবা আমি তোমাকে সেই জিনিসপত্রই দেখাবো। তো দেখা যাক আমাকে ওরা কি দেখায়। আমি তো এভাবে ম্যানুয়ালি করছি, কিন্তু আপনারা চাইলে আপনাদের কোনো একটা এক্সেল শিট যদি অ্যাভেলেবেল থাকে কম্পিউটারে, ওইটাই দিয়ে দিতে পারেন। তো এটাকে আমি করলাম, টিকমার্ক দিলাম। এই যে 1 2 3 থেকে আমি 1 থেকে 3 পর্যন্ত ওদেরকে নাম্বার দিয়ে দিয়েছিলাম। ওরাই দেখেন কি সুন্দর করে ডিভাইড করে নিয়েছে। তো দ্যাট ইজ সো ইজি টু ড্র। এরপরে মনে করেন পাই ডায়াগ্রাম। এখানে যে আমরা ইনফরমেশনগুলো দিচ্ছি, এগুলো চাইলে আপনারা কোনো একটা এক্সেল শিট যদি থাকে, আমার কম্পিউটারে কোনো এক্সেল শিট আপাতত নাই। তো আমার যদি কোনো রেডিমেড এক্সেল শিট থাকতো আমি দেখাতে পারতাম, কিন্তু আপনাদের যদি থাকে তাহলে হচ্ছে জাস্ট এখানে পেস্ট করবেন সব কিছু। হ্যাঁ, আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে একটা গ্রাফ। তো ব্যাপারটা যেটা হচ্ছে, আমি যত ভাগে ভাগ করতে চাই ওভাবে নিলাম। নেওয়ার পরে মানে আপনার যে ইনফরমেশনগুলো আছে ওগুলো এখানে বসাবেন, বসিয়ে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দিলে হচ্ছে ওভাবে ভাগ করে নিল। এরপরে আপনারা চাইলে এটাকে করতে পারেন, কালার বদলাতে পারেন। কালার বদলানোর জন্য আগে সব কালারকে না করে দিবেন, নো কালার করে দিবেন। তারপরে হচ্ছে আপনার পছন্দের কালারটা আপনি একটা একটা বারে ইনপুট দিবেন। তা আমার এটা খুবই ভালো লাগছে। আমার বার ডায়াগ্রাম হয়ে গেল। আপনারা এখন চাইলে এখানে নাম্বারগুলো বসিয়ে দিতে পারেন, যেখানে যেই মনে করেন 2%, ঠিক আছে? এভাবেই তো থাকে, ঠিক না? এভাবে কোনো একটা পার্সেন্টেজ দেওয়া থাকে আর নিচে একটা লেখা থাকে। এভাবেই তো মোটামুটি আমাদের গ্রাফগুলো হয়। তো ফন্ট আপনারা এখান থেকে চাইলে একটু বেটার কিছু ফন্ট দিতে পারেন। তারপরে কালারও বদলাইতে পারেন। ওকে, আর একটা কথা হচ্ছে, সবটা 2% হয় না? মনে করেন এটা 2%, এটাকে মনে করেন আমরা যেহেতু এটা সবচেয়ে বড় মনে করি যে, তো এই যে এটাকে আমরা করলাম ডিজাইন। এই ডিজাইনকে এবার আপনারা কোথায় ইউজ করবেন এটা আপনাদের ব্যাপার। আমরা হচ্ছে মনে করেন এই দেখতে গ্রাফটা রাখলাম আর এদিকে আমাদের টেক্সটগুলো রাখলাম, ঠিক আছে? এখানে একটা হেডলাইনগুলো একটু বড় হাতের দিলাম আর বাকিগুলো হচ্ছে ছোট হাতের দিলাম। একদম নিচেরগুলো হচ্ছে মুছে দিলাম। এটাকে আর একটু বোল্ড না করে রেগুলার, এবং এটাকে আর একটু বড় করি। ওকে, এটাকে হচ্ছে আমরা এখান থেকে কালারটা একটু গ্রে দিই, আর এই কালারটাকে আমরা চাইলে এখান থেকে একটা কালার দিতে পারি। তারপরে এখান থেকে প্যারাগ্রাফ থেকে হচ্ছে হাইপেন দিতে পারি। ওকে, এবার এই সাইডে হচ্ছে আমার পুরো গ্রাফটা থাকবে। আমরা আর্টবোর্ডটাকে রিসাইজ করি। এই যে কাজগুলো করলাম এগুলো বেশিরভাগ মানুষই বোঝেন নাই, আবার কি যারা ক্লাসগুলো রেগুলার ফলো করছেন তারা হচ্ছে বুঝবেন।
আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে মূলত টেক্সটের কাজ, যেটা আমরা টেক্সটের যেদিন কাজ করেছিলাম সেদিন সম্ভবত জানিয়েছিলাম, আর যদি না জানিয়ে থাকে আমি আবার বলছি। টেক্সট টুলে ক্লিক করলাম, ক্লিক করে একটা বক্স আঁকলাম, বক্সের মধ্যে আমার টেক্সটগুলো আসলো। আপনি আপনার যেই ডকুমেন্ট ওইটার টেক্সটগুলো এখানে কপি পেস্ট করে বসাবেন। তারপরে কিছু যেটাকে বড় হাতের করতে চান ওটাকে বড় হাতের, যেটাকে ছোট হাতের করতে চান সেটা ছোট হাতের, এখানে সব অ্যাক্টিভ আছে। ক্যারেক্টার থেকে আমরা ফন্টের সাইজ বড় ছোট করতে পারি, ফন্টের ক্যাপিটালাইজ করতে পারি, লোয়ার কেস করতে পারি। আবার এখানে টাইপের অপশানে আসলে কেসে যদি আসি এখানেও লোয়ার কেস, আপার কেস, টাইটেল কেস সব আছে। তারপরে জাস্ট যেই অংশটায় কালার দিতে চান ওইটা সিলেক্ট করে আইড্রপার টুল নেবেন, কালার দিবেন, শেষ। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমার ডিজাইন করতে হবে। তারপরে একটু ডিজাইনের বেটার লাগার জন্য আমরা এই প্যারাগ্রাফগুলোতে কিছু স্পেস দিতে পারি, বাকি টেক্সট যেগুলো দরকার নেই, যেহেতু এগুলো সব লরেম ইপসাম মানে ডামি টেক্সট, তাই এখানে তো আমি জানি যে আমার কি লাগতেছে, কতটুকু রাখতে হবে না রাখতে হবে আমি জানি। কিন্তু ক্লায়েন্ট যদি আপনাকে টেক্সট দিয়ে দেয় সেই ক্ষেত্রে আপনাকে ওভাবেই করতে হবে। আর এই অংশটাতে এই অ্যালাইনমেন্টটা নিব, কারণ ওই সব দিকে সমান, যেটা জাস্টিফাইড উইথ লাস্ট লাইন অ্যালাইন সেন্টার, ওইটা এটার সাথে ভালো লাগেনি তাই এটা উঠাই দিলাম, কিন্তু এখানে আমি ওইটাই রাখলাম। আর গ্রাফের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন ভাইব্রেন্ট কালার ইউজ করার জন্য। ভাইব্রেন্ট কালার ইউজ করলে গ্রাফগুলোকে চোখে ভালো লাগবে, বেশি হালকা টালকা কালার ইউজ করলে গ্রাফ সাধারণত তেমন একটা ভালো লাগে না। ওকে, এটা আমি আজকের মতো ক্লাস এখানেই শেষ করবো, নাকি বাকি দুইটাও দেখিয়ে দেবো? আমার কাছে মনে হচ্ছে আমি এই টুলগুলো নিয়ে আলোচনা করেছি। যেমন এটা হচ্ছে আর্টবোর্ড টুল, যেখানে হচ্ছে আপনি ক্লিক দিয়ে আর আপনার আর্টবোর্ডটাকে সিলেক্ট করতে পারেন। তো আর্টবোর্ডটাকে সিলেক্ট করার পরে আপনি এটাকে বড় করতে পারেন, ছোট করতে পারেন, এখান থেকেও করতে পারেন। আবার মনে করেন বাহিরে ক্লিক দিলেন, আচ্ছা এইখানে এইটা তো আর্টবোর্ড সিলেক্ট করলে তো আপনার আর্টবোর্ডটা সিলেক্ট হলো, কিন্তু আপনি চাইলে একটা নতুন আর্টবোর্ডও ড্রয়িং করতে পারেন। আর আর্টবোর্ড কেন লাগবে ডিজাইন করার সময়? কারণ আমি যখন এটা প্রিন্টে দিব, প্রিন্টে ততটুকুই আসবে যতটুকু আমার আর্টবোর্ডের ভিতরে আছে, আর্টবোর্ডের বাইরের জিনিসপত্র প্রিন্ট হবে না। মানে এইটা যদি মনে করেন এইটা যদি এখানেও থাকতো, আমি যদি এই দুইটা পেজ প্রিন্ট দিই এগুলা সব প্রিন্ট হবে, কিন্তু এটা যেটা এখানে থাকবে ওইটা প্রিন্টে আসবে না, শুধু এই দুইটা আর্টবোর্ডের ভিতরের জিনিসপত্র প্রিন্টে আসবে। কন্ট্রোল জেড দিয়ে সব কিছু মুছে দিলাম। আমাদের হ্যান্ড টুল তো আমাদের স্পেস বার যা কাজ করে তাই। যদি আপনি কম্পিউটার কিবোর্ডের স্পেস বার ধরেন তাহলেও হ্যান্ড টুল অ্যাক্টিভ থাকে। আর এই যদি ওটা ভুলে যান যে শর্টকাট কি, তখন আমরা হচ্ছে এইটা ইউজ করব। হ্যান্ড টুলটা অ্যাক্টিভ করলে আমরা এটাকে হ্যান্ডটা অ্যাক্টিভ হবে এবং যত ইচ্ছা তত মানে পুরো আর্টবোর্ডটাকে সরাতে পারি। ঠিক আছে, হ্যান্ড টুলের মাধ্যমে যে পুরো আর্টবোর্ডটাকে সরানো যায়। আর যদি হ্যান্ড টুলের শর্টকাট কি হচ্ছে নর্মালি স্পেস বার, এখন আমার এখানে হ্যান্ড টুল সিলেক্ট নাই, কিন্তু আমি যদি স্পেস বার দিই দেখেন আমার কার্সরটা হ্যান্ডে অ্যাক্টিভ হয়েছে, আমি হ্যান্ড দিয়ে আমার জিনিসটাকে নাড়াচাড়া করতে পারছি। এরপরে জুম দিয়ে আপনি জুম করবেন, আর অল্টার প্রেস করে দিলে জুম আউট হয়ে যাবে। ঠিক আছে, তো নর্মালি তো আমরা কম্পিউটারের কিবোর্ডের অল্টার কি প্রেস করেই মাউসকে স্ক্রল করে সামনের দিকে পিছনের দিকেই আমরা বড় ছোট করতে পারি, তো আমাদের আসলে জুম টুলটাও লাগে না। তো এটাই হচ্ছে আজকের ক্লাস। আপনারা সবাই ভালো থাকবেন, ক্লাসগুলোর জন্য দেখবেন। ইলাস্ট্রেটরে তো প্রায় শেষের দিকে চলে আসলাম, যেহেতু আমাদের টুল শেষ, তা আমাদের শুধু এই দিকের প্যানেলগুলো একটু দেখতে হবে। আর উইন্ডোর কাজটা আমরা অলরেডি জানি যে কোনো একটা যদি এখানে আমি না পাই, যে কালার প্যালেট, টেক্সটের প্যালেট, যে কোনো প্যালেট আমার দরকার, এখান থেকে আমি বের করে নিব। তারপরে ভিউ থেকে আমরা রুলার বের করা শিখছি, বাকি জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। ইফেক্টের ক্লাস আমি একদম একটা পুরা ক্লাস ইফেক্টের উপর নিব। আর সিলেকশন টুলও আমরা জানি, জাস্ট অবজেক্ট যদি সেম অবজেক্ট সিলেক্ট করতে হয় আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি যে সেম ফিল কালার। আমি যদি সেম ফিল কালার বলি, ও শুধু যেগুলার কালার সেম ফিলের কালারটা ওইটা হচ্ছে ও টাচ করবে। আবার যদি বলি স্ট্রোকের কালারটা, যেখানে সব সেম স্ট্রোক কালার টাচ করো, তাহলে হচ্ছে সব সেম স্ট্রোক কালারকে সিলেক্ট করে দেবে।
এরপরে হচ্ছে যেগুলো দেখেন স্ট্রোক নাই সেগুলোও সিলেক্ট করছে, কারণ সব সেম। আমি নির্দিষ্ট করে দেই নাই যে তুমি আমাকে এটার মতো করে দাও। এখন আমি যদি এইটাকে সিলেক্ট করি, তারপরে বলি যে আমাকে এই কালারটার মতো যতগুলো কালার আছে শুধু ওগুলো সিলেক্ট করে দাও, তাহলে ও শুধু সেগুলোই সিলেক্ট করবে। এরপরে আর কি বলা যায়, এরপরে বাকিগুলো আমরা আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।